পক্ষ থেকে হায়ার স্টাডি হেল্প যে সেশনটি শুরু করতে যাচ্ছি, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে এই অনুষ্ঠানে। প্রতিবারের মতো আজকেও আমাদের সাথে আছেন একজন নতুন অতিথি। আজকে আমাদের মাঝে যিনি উপস্থিত আছেন, উনি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন কৃতী ছাত্র। বর্তমানে ইরাসমাস মুন্ডাস স্কলারশিপে মাস্টার্স করছেন দেশের বাইরে। তার কাছ থেকে আজকে আমরা শুনবো তার এই স্কলারশিপ জার্নির কথাটা। অ্যাপ্লিকেশন কিউএনএ সেশনও থাকবে। আপনারা যারা ওনার কাছে কোনো কিছু জানতে চান, অবশ্যই উনি সেটা ক্লিয়ার করবেন। সো ভাই, আমরা তাহলে শুরু করতে পারি। নাও ফ্লোর ইজ ইয়ার্স। আপনি যেখান থেকে চান আপনি আপনার মতো করে শুরু করতে পারেন। ধন্যবাদ মৌসি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মিনহাজুল কাসেম চৌধুরী। আহ, আজ তো আপনাদের সাথে আসলে আমার পুরো ইয়াসমাস জার্নি শেয়ার করতে আসছি। তো শুরুতে আমি আমার ছোট্ট একটু পরিচয় দিতে চাই যে আমি আমার ব্যাচেলর কমপ্লিট করেছি শেরেবাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে। আমার মেজর ছিল এগ্রিকালচারাল সায়েন্স। বর্তমানে আমি একটা ইরাসমাস মডুলস প্রোগ্রাম নিয়ে হাঙ্গেরিতে পড়াশোনা করছি। আমার প্রোগ্রামের নাম হচ্ছে ডানুবি এগ্রি ফুড মাস্টার্স। আমার ফার্স্ট ইয়ার হচ্ছে হাঙ্গেরিতে। আমার ইউনিভার্সিটির নাম হচ্ছে হাঙ্গেরিয়ান ইউনিভার্সিটি অফ এগ্রিকালচার অ্যান্ড লাইফ সায়েন্স। আমার সেকেন্ড ইয়ার হচ্ছে সার্বিয়াতে। আশা করি ভালো একটা সেশন কাটবে আপনাদের সাথে। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনার শেষে জিজ্ঞেস করতে পারেন, বা যে কোনো সময়ে হ্যান্ড রেজ করে আমাকে জিজ্ঞেস করতে পারেন। আমি শুরু করি তাহলে। আপনারা আমি প্রথমে একটু জানতে চাই আসলে মানে কে কে আসলে ইরাসমাস মুন্ডাস নিয়ে আগে কোনো সেশন করেছেন, বা কোথাও আপনাদের কে কে এক্সপিরিয়েন্স আছে। জাস্ট কমেন্টে ইয়েস বা এরকম কিছু একটা লিখলে হবে, আমি বুঝতে পারবো আপনাদের কতটুকু আইডিয়া আছে। তোমাকে কি শোনা যাচ্ছে? জি ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, আমি হচ্ছে যে ধরে নিই যে আপনারা মানে যারা এখানে তো অনেকজন আছেন যারা হচ্ছে যে মোটামুটি জানেন ইরাসমাস নিয়ে, অনেকে হয়তো বা একদমই জানেন না। তো আমি ধরে নিলাম হচ্ছে যে আসলে বেশিরভাগ মানুষই হয়তো বা জানেন না। তো আমি আসলে সেই হিসেবেই পুরো সেশনটা নিব, যাতে করে সবারই সুবিধা হয় বুঝতে আসলে। তো আমি শুরুতে বলতে চাই আসলে ইরাসমাস মুন্ডাস স্কলারশিপটা আসলে কি। তো হচ্ছে যে এটা একটা জয়েন্ট মাস্টার্স, অ্যাকচুয়ালি একটা মাস্টার্স প্রোগ্রাম। এটা ফান্ডেড বাই হচ্ছে ইউরোপিয়ান কমিশন। ইউরোপিয়ান ইউনিয়ন থেকে হচ্ছে যে এটা ফান্ড আসে। তো প্রতি বছর হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড সব কান্ট্রি থেকে হচ্ছে ওরা স্টুডেন্ট নেয় এই মাস্টার্স প্রোগ্রামে। তো এটাকে কেন জয়েন্ট মাস্টার্স বলা হয়, মেইনলি হচ্ছে আমরা জানি আমাদের একটা মাস্টার্স প্রোগ্রাম নর্মালি আমরা যে কোনো একটা ইনস্টিটিউট থেকে নিয়ে থাকি। মানে আমরা যে কোনো একটা ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে মাস্টার্স প্রোগ্রাম ওই ইউনিভার্সিটি আমরা ডিগ্রি দিয়ে থাকি। কিন্তু ইয়াসমাস মুন্ডাস প্রোগ্রাম অবশ্যই আপনাকে দুইটা ইউনিভার্সিটিতে আপনাকে পড়তে হবে। কমপক্ষে দুইটা ইউনিভার্সিটি, কারো কারো তিনটা, কারো কারো চারটা ইউনিভার্সিটিতেও পড়তে হয়। তো এই জন্য এটাকে বলা হয় জয়েন্ট মাস্টার্স, কারণ কয়েকটা ইউনিভার্সিটি মিলে একসাথে আপনাকে হচ্ছে ডিগ্রি দিবে। তো এই পড়ার সুবিধা হচ্ছে যে আপনি মাল্টিপল কান্ট্রিতে আপনি ভ্রমণ করতে পারবেন, ওখানকার কালচার, ওখানকার এডুকেশন সিস্টেম সবকিছুর সাথে আপনি আসলে পরিচিত হতে পারবেন। আর আরেকটা বড় অপরচুনিটি হচ্ছে ফুললি ফান্ডেড স্কলারশিপ প্রোগ্রাম। এই এই স্কলারশিপটা আপনার হচ্ছে যে টিউশন ফি, আপনার ট্রাভেল অ্যালাউন্স, আপনার হেলথ ইন্স্যুরেন্স, এবং আপনাকে মান্থলি একটা হ্যান্ডসাম আপনাকে স্টাইপেন্ড দিবে, যেটা দিয়ে আপনার অ্যাকোমোডেশন, আপনার পকেট মানি সবকিছু আপনার কভার করবে। আর অবভিয়াসলি এটা হচ্ছে যে ওয়ার্ল্ডের একটা প্রেস্টিজিয়াস স্কলারশিপ। আপনি ইউরোপ বা ইউরোপের বাইরে যখন আপনি বলবেন যে আপনি ইরাসমাস মুন্ডাস স্কলার, আপনি হচ্ছে যে এই সেশনে ছিলেন, তা আসলে সেক্ষেত্রে আপনি আলাদা একটা ভ্যালু পাবেন। তো এটা একটা লাস্ট 5 বছর একটা স্ট্যাটিস্টিক্স যে আমাদের দেশ থেকে আসলে কতজন হচ্ছে ইরাসমাস মুন্ডাস পায়। তো এটা হচ্ছে 2025 সালের একটা পর্যন্ত এখানে দেওয়া আছে। দেন 2025 সালে হচ্ছে 95 জন হচ্ছে যে বাংলাদেশ থেকে ইরাসমাস মুন্ডাস পেয়েছিল। আপনাদের কি কারো আইডিয়া আছে 2026 সালে কতজন হচ্ছে যে ইরাসমাস মুন্ডাস পেয়েছে? কারো থাকলে মাইক্রোফোন করে বলতে পারেন।
আচ্ছা আমি বলি যে হচ্ছে যে এই বছর হচ্ছে যে ইরাসমাস মুন্ডাসে বাংলাদেশ থেকে প্রায় 130 জন হচ্ছে স্কলার সিলেক্টেড হয়েছেন বিভিন্ন প্রোগ্রামে। তো মানে আশা করা যায় দিনকে দিন এটা আরো বাড়বে, কারণ হচ্ছে যে ইরাসমাস মুন্ডাসে টোটাল হচ্ছে 200-র উপর প্রোগ্রাম আছে, তো প্রতিটা প্রোগ্রাম থেকে কমপক্ষে 1-2 জন করে মিনিমাম হচ্ছে স্টুডেন্ট নিয়ে থাকে। তো সেই হিসেবে তো আমাদের আরো অনেক বেশি পাওয়া উচিত, কিন্তু যখন দেখা যায় কোনো এলিজিবল ক্যান্ডিডেট থাকে না একটা প্রোগ্রামের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে তারা হচ্ছে অন্য দেশ থেকে হচ্ছে সেই কোটাটা পূরণ করে ফেলে। তো আমরা আশা করব আমাদের সামনের দিনগুলোতে আরো আমাদের স্কলারের পরিমাণ বাড়বে। এখন আমরা দেখি হচ্ছে এই স্কলারশিপের বেনিফিট কি। তো আমি প্রথমে বলেছিলাম এটা একটা জয়েন্ট মাস্টার্স ডিগ্রি, কয়েকটা ইউনিভার্সিটি মিলে হচ্ছে যে আপনাকে ডিগ্রি দিচ্ছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি যেমন ইউরোপের টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি গুলোর থেকে পড়ার একটা সুযোগ পাবেন। আপনি যদি নর্মালি একটা জার্মান ইউনিভার্সিটিতে যান, সেখানে শুধু আপনি নর্মালি একটা মাস্টার্স প্রোগ্রামে গেলে শুধু ওই ইউনিভার্সিটি পড়লেন, কিন্তু আপনি ডেনমার্কের ধরুন কোপেনহেগেন নিয়ে আপনার আইডিয়া নেই। কিন্তু এই স্কলারশিপই আপনার একমাত্র অপরচুনিটি দেয় যে আপনি মাল্টিপল ওয়ার্ল্ড ইউনিভার্সিটি পড়তে পারবেন, যেগুলো হচ্ছে ওয়ার্ল্ডের টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি। তারপর এই স্কলারশিপটা পাওয়ার সাথে সাথে আপনার ফুল টিউশন ফি কভার হয়ে যায়। আহ, তো এটা প্রায় 18,000 ইউরো 2 বছর মিলে দেয়। আর আর স্ট্যাপেন হিসেবে মানে আপনার টিউশন ফির বাইরে আপনাকে আপনার হচ্ছে অ্যাকোমোডেশন আপনার পকেট মানি হিসেবে আপনাকে প্রতি মাসে হচ্ছে 1400 ইউরো করে দেয়। তো 1400 ইউরো মানে বাংলাদেশের প্রায় হিসাব করলে বর্তমানে এটা যে 2 লাখ টাকার উপরে। তো এটা একটা ভালো অ্যামাউন্ট একজন স্টুডেন্টের থাকা খাওয়া সবকিছুর জন্য। আর এই এছাড়া হচ্ছে যে এই প্রোগ্রামটা পরবর্তী আপনার পুরো হেলথ ইন্স্যুরেন্স এবং হচ্ছে যে আপনার আহ, এই স্কলারশিপের এর জন্য দেশ থেকে আসা এবং এখান থেকে দেশে ব্যাক করা পুরো এয়ার ফেয়ারটাও কভার করে থাকে। তো অনেকে জিজ্ঞেস করে, তো আমরা এত টাকা পাচ্ছি বা হচ্ছে যে অনেক বেশি বেনিফিট যখন হচ্ছে ইরাসমাস মুন্ডাস থাকে, তো এর পরের কেরিয়ার অপরচুনিটি কি? তো এর পরে কেরিয়ার অপরচুনিটি বলতে হচ্ছে যে আপনি যখন হচ্ছে যে ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ আপনি অ্যাচিভ করবেন, তখন দেখা যায় আপনি এখানে হচ্ছে যে ওয়ার্ল্ডের বেস্ট কোয়ালিটি এডুকেশন পাবেন, দেন হচ্ছে বেস্ট রিসার্চ ফ্যাসিলিটিস পাবেন, যেটা পরবর্তীতে আপনি যদি একাডেমিতে থাকতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনার সেটা পিএইচডি পাইতে আপনাকে হেল্প করবে। আপনি যদি ইউরোপের আপনার জব অপরচুনিটির ক্ষেত্রে সেটা হেল্প করবে। তাছাড়া অনেকে প্ল্যান থাকে হচ্ছে যে আপনি হচ্ছে ইউরোপিয়ান কোনো দেশে হচ্ছে আপনি সেটেলমেন্ট হওয়ার ক্ষেত্রে, তো সেটা হচ্ছে এই স্কলারশিপ পাওয়ার পরে সেই পাথওয়েতে আপনার ভূমিকা রাখবে। এখন আমরা আসি হচ্ছে যে এই স্কলারশিপের জন্য আসলে কি কি লাগে, ক্রাইটেরিয়া গুলা কি কি। তো এটা হচ্ছে প্রথমে যেটা আমাদের দরকার হয় একটা ব্যাচেলর ডিগ্রি। এটা যে কোনো একটা রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে আপনি হচ্ছে ব্যাচেলর ডিগ্রি আপনার থাকতে হবে। এখন ব্যাচেলর ডিগ্রি আবার কমপ্লিট থাকতে হবে ব্যাপারটা এমন না। অনেকে স্কলারশিপ পায় যখন তারা ফোর্থ টুতে থাকে মানে ফোর্থ ইয়ারে থাকে। তো অনেকে অ্যাপিয়ার দিয়ে এসে হচ্ছে অ্যাপ্লাই করে। বাট আপনাকে হচ্ছে যখন হচ্ছে যে আপনি স্কলারশিপটা পাবেন এবং হচ্ছে যখন আপনি ইউনিভার্সিটিতে আসার আগেই আপনার ডিগ্রিটা কমপ্লিট হয়ে যেতে হবে এবং হচ্ছে যে আপনার সেই ডকুমেন্ট সবকিছু আপনি সাবমিট করতে হবে। তো মিনিমাম ক্রাইটেরিয়া হচ্ছে একটা ব্যাচেলর ডিগ্রি আপনার থাকতে হবে। দেন হচ্ছে যে আপনার একটা হচ্ছে ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট থাকতে হবে, মানে এটা হচ্ছে আইএলটিএস থাকতে হবে অথবা টোফেল থাকতে হবে। এটা আসলে প্রোগ্রাম টু প্রোগ্রাম ভ্যারি করে। এটা হচ্ছে যে কোনো প্রোগ্রামে দেখা যায় হচ্ছে যে অনেক প্রোগ্রামই এমনও আছে যেখানে আপনি শুধু হচ্ছে এমওআই দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, যেটা হচ্ছে যে আপনার আপনি কি হচ্ছে আমাদের দেশে তো সবগুলো ইউনিভার্সিটি মোটামুটি হচ্ছে যে ইংলিশ কারিকুলামে পড়ানো হয়। তো সেক্ষেত্রে আপনি ওই ইউনিভার্সিটি থেকে যে কোনো এরকম একটা ডকুমেন্টস নিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এটা ডিপেন্ড করে আসলে কোন প্রোগ্রামে অ্যাপ্লাই করছেন, কারণ এক একটা প্রোগ্রামের হচ্ছে ক্রাইটেরিয়া এক এক রকমই থাকে। তো এটা আমি পরবর্তী মেনশন করছি যে ইচ স্পেসিফিক প্রোগ্রাম হ্যাজ देयर ওন ক্রাইটেরিয়া। মানে আসলে ইরাসমাসের এক একটা প্রোগ্রামের ক্ষেত্রে এক একটা স্পেসিফিক ক্রাইটেরিয়া থাকে। তো এখন দেখা যায় এখানে আমি লিখে রাখছি হচ্ছে আইএলটিএস হচ্ছে 6.5, বাট এটা কিন্তু একদম ফিক্সড না। কারণ কোন প্রোগ্রামে দেখবেন হচ্ছে আইএলটিএস লাগবে 5.5, কোন কোন প্রোগ্রামে আবার আইএলটিএস 7 লাগে। তো এটা ডিপেন্ড করে আপনি কোন প্রোগ্রামে অ্যাপ্লাই করছেন তার উপর। আর তারপর হচ্ছে সিজিপিএ রিকোয়ারমেন্ট, এটা সবচেয়ে বেশি কোশ্চেন আমরা পাই যে হচ্ছে যে সিজিপিএ কত হইতে হবে। আসলে ভালো তো শেষ নাই, কিন্তু কত থাকতে হবে। তো মিনিমাম ম্যাক্সিমাম প্রোগ্রামই হচ্ছে মিনিমাম একটা রিকোয়ারমেন্ট হচ্ছে 3, বা অনেক প্রোগ্রাম আরো নিচে দেয়। বাট হচ্ছে যে মিনিমাম একটা ক্রাইটেরিয়া আমরা ধরে নিয়ে হচ্ছে যে 3 থাকতে হবে আউট অফ 4 এর মধ্যে। তারপর হচ্ছে কোনো এজ রেস্ট্রিকশন আছে কিনা, না ইরাসমাস প্রোগ্রামে কোনো এজ রেস্ট্রিকশন নাই। আমি এই ক্ষেত্রে একটা গল্প বলতে পারি যে এক ভদ্রলোক হচ্ছে ইউনাইটেড নেশনে জব করতেন। তো উনি হচ্ছে যে ওনার এজ হচ্ছে যে 60+। উনি ওনার
যখন ইউনাইটেড নেশনে ওনার জব শেষ করলেন, ওনার মন চাইলো যে আমি এখন বেকার কি করবো, আমি একটু পড়াশোনা করি। তো উনি ঘাটে দেখলেন যে ইউরোপ ভালো একটা স্কলারশিপ ইরাসমাস, উনি অ্যাপ্লাই করছিলেন এন্ড পরবর্তী উনি ইরাসমাস নিয়ে পড়ছেন। তো তার মানে একটা 60+ এজ মানুষ যদি পড়তে পারে তাহলে তো হচ্ছে যে আসলে এখানে কোনো এজ রেস্ট্রিকশন নাই। আর অনেকের কোশ্চেন থাকে যে ইরাসমাসে অ্যাপ্লাই করতে গেলে কোনো রকম ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে কিনা, লাগে কিনা। এটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স আসলে ইরাসমাসের কোনো প্রোগ্রামই ম্যান্ডেটরি না। এখন থাকলে ভালো, প্রোফাইল ইনভেস্ট করবে, বাট এটাই যে একদম থাকতে হবে ওটা এমন না। যেমন আপনার ডাটা স্কলারশিপ বা ফুল ব্রাইড স্কলারশিপে আপনার 2 ইয়ার্স ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগে, বাট ইরাসমাস প্রোগ্রাম গুলোতে কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগে না। তবে রিসার্চ পেপার লাগে কিনা এটাও ম্যান্ডেটরি না। এমন অনেক এক্সাম্পল আছে যে যারা অনেক স্কলার যারা কোনো রকম পাবলিকেশন ছাড়াই হচ্ছে ইরাসমাস স্কলারশিপ পেয়েছেন। তারপর হচ্ছে হ্যাঁ এক্সিলেন্সি জিপিএ, এটাও ম্যান্ডেটরি না। এটা নিয়ে আমি আসলে পরে কথা বলবো আরো, সিজিপিএ কেমন হইতে হবে এটা নিয়ে। তারপর হচ্ছে আমরা দেখি হচ্ছে কি কি ডকুমেন্টস আমাদের প্রয়োজন হয় একটা ইরাসমাস মুন্ডাস প্রোগ্রামে অ্যাপ্লাই করতে গেলে। প্রথমে আমাদের একটা ভ্যালিড পাসপোর্ট থাকতে হয়। তো এটা হচ্ছে যে আমরা যখন ইরাসমাস মুন্ডাস প্রোগ্রামে অ্যাপ্লাই করব তখন দেখতে হবে আমাদের পাসপোর্টের মেয়াদ আসলে কতদিন। আপনাকে অ্যাপ্লাই করার সময় অবশ্যই একটা পাসপোর্ট থাকতে হবে। তো অনেক সময় দেখা যায় যে আমরা পাসপোর্টে, হ্যালো হ্যাঁ বলুন। ভাই একজন আমাকে মেসেজ দিয়েছে, উনি জানতে চাচ্ছে উনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ে, তো উনি এই স্কলারশিপের জন্য এলিজিবল কিনা। উনি হয়তো মিটিং এ থাকবেন না, বের হয়ে যাবেন, এর জন্য হচ্ছে উনি জানতে চাচ্ছেন। একটু বলে হ্যাঁ দিলে আমাদের, আমরা। আচ্ছা আমাদের দেশের যে ন্যাশনাল ইউনিভার্সিটি যে কারিকুলাম এটা ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজ, সব ইউরোপের এবং আমেরিকারও সব ইউনিভার্সিটি এই ডিগ্রিকে অ্যাকসেপ্ট করে। তো তার মানে উনিও অ্যাপ্লাই করতে পারবেন ইরাসমাস মুন্ডাস প্রোগ্রামে। আচ্ছা, তো এখন হচ্ছে যে ভ্যালিড পাসপোর্টের কথা কি বলছিলাম, যে হচ্ছে যে অনেকে হয়তো বা দেখা যায় আগে পাসপোর্ট করে রাখছেন কিন্তু অ্যাপ্লাই করার সময় দেখা যায় যে আপনি যখন অ্যাপ্লাই করবেন আপনি দেখতে হবে আপনার ইরাসমাস মুন্ডাস প্রোগ্রামে আসা পর্যন্ত আপনার পাসপোর্টের সে ভ্যালিডিটি আছে কিনা। তো আমার কাছে মনে হয় 2 বা 3 ইয়ার্স এর একটা মানে ভ্যালিডিটি থাকা আপনার পাসপোর্টে আবশ্যক। মানে অনেকে যারা হচ্ছে আগে হচ্ছে পাসপোর্ট করে রাখছেন, নর্মালি তো এখন পাসপোর্ট ভ্যালিডিটি 10 বছর থাকে। তো এটা অবশ্যই চেক করে নিবেন যে আপনার পাসপোর্ট ভ্যালিডিটি আসলে কতদিন আছে। না যদি কম হয় তাহলে সেক্ষেত্রে এক্সটেনশন করে নেবেন। তারপর হচ্ছে যে সার্টিফিকেট এন্ড ট্রান্সক্রিপ্ট ইন ইংলিশ, এটা হচ্ছে যে মেইনলি আপনার ব্যাচেলার সার্টিফিকেট গুলাই প্রয়োজন হয়। এইচএসসি এসএসসি খুব একটা লাগে না, বাট এটা আসলে ডিপেন্ড করে কোন প্রোগ্রামের জন্য। আর সার্টিফিকেট গুলো অবশ্যই হচ্ছে ইংলিশে হইতে হবে, এবং অনেক ইউনিভার্সিটি আবার হচ্ছে সেগুলো ওই দেশের ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেশন চায়, সেটা আসলে পরবর্তীতে বলে দিবে। আর অনেক সময় হচ্ছে সার্টিফিকেট আপনার অ্যাটেস্টেশন প্রয়োজন হয়, যেটা বর্তমানে খুব ইজিলি আমরা করতে পারি যে মাই গভ আইডি দিয়ে, যেখানে আমরা বলি অ্যাপোস্টাইল বলি বাংলাদেশে, হচ্ছে মানে আমাদের সার্টিফিকেট গুলাকে অ্যাটেস্টেশন করে নেওয়া যায় অনলাইনে। এটা আচ্ছা, এটা যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে পরবর্তী জিজ্ঞেস করতে পারেন ডিটেলস, আমি একটু ফাস্ট যাচ্ছি। তারপর হচ্ছে একটা একাডেমিক সিভির প্রয়োজন হয়। একাডেমিক সিভিটা অবশ্যই হচ্ছে আপনার ইউরোপাস ফরম্যাট হয়। ইউরোপাস ফরম্যাট হচ্ছে যে এটা ইউরোপীয় ইউনিয়ন বা হচ্ছে এদের একটা ফরম্যাট, যে সিভি একটা স্টাইল। তো আপনাকে অবশ্যই যখন সিভি বানাবেন আপনি, আপনাকে এই ফরম্যাটটা ইউজ করতে হবে। আর এই ফরম্যাটটা ইউজ করলে সুবিধা হচ্ছে যে আপনার ইনফরমেশন গুলা খুব সুন্দরভাবে সাজানো থাকে। এবং এই ফরম্যাটে যখন আপনি সাজাবেন, মানে একজন যখন হচ্ছে যে আপনাকে আপনার ইভালুয়েট করবে আপনার অ্যাপ্লিকেন্টদের, তো তখন হচ্ছে যে তার কাছে সব ইনফরমেশন খুব সামনে থাকবে এবং তার ইভালুয়েট করতে সুবিধা হয়। এখন সিভি তৈরি করার ক্ষেত্রে অনেকগুলো হচ্ছে যে ইম্পর্টেন্ট জিনিস আছে। যেমন হচ্ছে যে আপনি আপনার কোন সেগমেন্টকে আগে রাখবেন এবং কোন সেগমেন্টকে পরে রাখবেন। ধরুন হচ্ছে যে আপনার কি রিসার্চ এক্সপিরিয়েন্স আগে রাখবেন, নাকি আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড আগে রাখবেন, নাকি আপনার পাবলিকেশন আগে রাখবেন। তো এগুলাকে আপনি সবসময় হচ্ছে যে প্রোগ্রাম অনুযায়ী আপনি কাস্টমাইজ করে নিতে হবে। যে কাস্টমাইজ বলতে হচ্ছে যে ধরেন আপনি দেখবেন যে যে প্রোগ্রাম গুলাতে আপনার একাডেমিকের বাইরে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস বা আপনার হচ্ছে রিসার্চ এক্সপিরিয়েন্স বা আপনার জব এক্সপিরিয়েন্স কে ভ্যালু দিচ্ছে, তখন সেই জিনিসগুলোকে আপনি সামনে আনবেন। আবার যে প্রোগ্রাম গুলাতে দেখা যাচ্ছে না আপনার হচ্ছে একাডেমিক এক্সিলেন্স কে প্রাধান্য দিচ্ছে, সেই ক্ষেত্রে আপনি একাডেমিক ব্যাকগ্রাউন্ড গুলাকে সামনে রাখবেন সিভির ক্ষেত্রে। তো আর এছাড়া হচ্ছে যে সিভি হচ্ছে যে যেহেতু আপনি মাস্টার্সে অ্যাপ্লাই করছেন, সেই ক্ষেত্রে সিভি 3 পেজে বেশি হওয়া উচিত না। কারণ আসলে মাস্টার্সে আমাদের অনেক বেশি পাবলিকেশন থাকে না।
সেক্ষেত্রে আসলে 3 পেজে বেশি যাওয়া উচিত না, কারণ হচ্ছে অনেক বড় সিভি হলে অনেক সময় সেটা হচ্ছে রিডারের হচ্ছে মনোযোগ ডাইভার্ট করতে পারে। তো যেটা আরেকটা হচ্ছে যে মোস্ট ইম্পর্টেন্ট যে ডকুমেন্টটা লাগে সেটা হচ্ছে মোটিভেশন লেটার। এটাকে আমরা এসওপিও বলি, যে স্টেটমেন্ট অফ পারপাস। এটা আসলে এটাকে সোজা বাংলায় বললে হচ্ছে যে নিজের ঢোল নিজে পেটানো, যে আপনি কি, আপনি কেন স্কলারশিপ নিতে চাচ্ছেন এবং আপনি এখান থেকে কি অ্যাচিভ করবেন এবং পরবর্তীতে আপনার কেরিয়ার প্ল্যান কি, সবকিছু আসলে এখানে আসবে। তো আমি যদি আহ, এখন মোটিভেশন লেটার নিয়ে যদি বলতে যাই, আসলে আসলে মোটিভেশন লেটারটা কেমন হবে। তো মোটিভেশন লেটারটা আসলে এটাও ডিপেন্ড করবে প্রোগ্রাম স্পেসিফিক। আমি যে প্রোগ্রামে অ্যাপ্লাই করেছিলাম সেখানে শুধু মোটিভেশন লেটার ওরা শুধু 600 লেটারে চাইছিল, মানে খুবই ছোট, 600 লেটার, নট ওয়ার্ডস। তো 600 লেটার মানে হচ্ছে যে আপনার হয়তো বা হচ্ছে যে কি বলে, একটা পেজের হচ্ছে যে 1/4 তো হবে না। তো এই ছোট, মানে এত কম লেখা আপনি নিজেকে এক্সপ্রেস করতে হবে। আবার ধরেন আরেকটা প্রোগ্রামের ক্ষেত্রে আমি অ্যাপ্লাই করেছিলাম, প্ল্যান হেলথ ওই প্রোগ্রামের নাম। ওখানে কোনো মোটিভেশন লেটার ছিল না, ওখানে 4টা কোশ্চেন ছিল। বাট ওই 4টা কোশ্চেনই আসলে মোটিভেশন, আপনার মোটিভেশন বোঝা যায়। তো আপনি ওই 4টা কোশ্চেনকে আনসার করবেন। তো আবার অন্য প্রোগ্রামে আরো আমি আরেকটা প্রোগ্রামে অ্যাপ্লাই করছি, সেখানে জাস্ট 1 পেজের একটা মোটিভেশন লেটার চাইছিল, যেটা 550 ওয়ার্ডে। তো আসলে এটা ডিপেন্ড করে কোন প্রোগ্রামে আপনি অ্যাপ্লাই করছেন। এক একটা প্রোগ্রামে আসলে এক এক রকম ক্রাইটেরিয়া থাকে, বা এক এক রকম ডকুমেন্ট রিকোয়ারমেন্ট থাকে। তো জেনারেলি হচ্ছে একটা মোটিভেশন লেটার, আমি ইরাসমাসে অবশ্য 2 পেজ দেখি নাই, বাট নর্মালি একটা মোটিভেশন লেটার 2 পেজের বেশি হয় না। কিন্তু ইরাসমাসের ম্যাক্সিমাম প্রোগ্রামই হচ্ছে 1 পেজের বেশি হচ্ছে মোটিভেশন লিখতে বলে না। আর আর এটা তো বললামই যে কোনো কোনো আচ্ছা, আবার কোনো কোনো প্রোগ্রামে আপনাকে ভিডিও বানাইতে বলে, যে আপনি আপনি আপনার মোটিভেশনটা আপনি ভিডিও করে 2 মিনিটের মধ্যে ভিডিও করে একটা ভিডিও দেন, এরকম। আহ, এখন যদি হচ্ছে যে আপনারা জানতে চান হচ্ছে যে একটা মোটিভেশন লেটার আসলে কি কি থাকে, মানে কি কি জিনিস রাখতে হয়। তো আমি এটা শর্টলি বলি, কারণ হচ্ছে যে এটা মোটিভেশন লেটারটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ পাওয়ার জন্য। তো প্রথমে হচ্ছে আপনার হচ্ছে যে প্রথম 2 প্যারার মধ্যে আপনি আপনার ব্যাকগ্রাউন্ড বলবেন। আমি যদি আমার কথা বলি, আমি হচ্ছে আমার ব্যাচেলর করেছি এগ্রিকালচারে। তো আমি হচ্ছে যে আমার মাস্টার্স প্রোগ্রামটা হচ্ছে সাস্টেনেবল এগ্রিকালচার এবং ফুড সেফটি। আমি যখন আমার মোটিভেশন লেটার লিখেছিলাম, আমি শুরুর 2 প্যারাতে আমি শুরু করেছিলাম এভাবে, যে আমার হচ্ছে যে এই যে নেচার আমার সবসময় পছন্দ ছিল। তো সেইটা আমাকে অ্যাট্রাক্ট করেছিল আমাকে এগ্রিকালচারের ব্যাচেলর করার জন্য। বাট আমি যখন এগ্রিকালচারে আমি আসছিলাম, ব্যাচেলর করছিলাম, তখন আমার আসলে আমি দেখছিলাম হচ্ছে কি, আমাদের এই এগ্রিকালচারটা আমরা যেভাবে বাংলাদেশে প্র্যাকটিস করি, এভাবে প্র্যাকটিস করতে থাকলে আমাদের প্রোডাকশনও কমবে এবং আমাদের যে আহ, যে ডিমান্ড সেটা আমরা ফুলফিল করতে পারবো না। তো সেই ক্ষেত্রে আমার আমার সবসময় চিন্তা ছিল হচ্ছে যে কিভাবে যে এই আমাদের প্রোডাকশনকে সাস্টেন করা যায়। মানে আমি বলছিলাম যে আমি আমার গল্পটা বলতেছি আর কি, আপনাদের শেয়ার করছি কিভাবে আমি শুরু করেছিলাম। তো সেই থেকে হচ্ছে যে আমি হচ্ছে সবসময় সাস্টেনেবল এগ্রিকালচার নিয়ে কাজ করেছিলাম। এবং একই সাথে আমার ফুড, বাংলাদেশে কোনো কিছুতে প্রোডাকশনের ক্ষেত্রে হাইজিন মেনটেন করা হয় না, সেই জন্য আমাকে হচ্ছে যে আমার ফুড সেফটি আমাকে সবসময় অ্যাট্রাক্ট করেছিল। এবং আমি আমার মোটিভেশন লেটারের স্টোরিতে আমি অ্যাড করেছিলাম যে আমি আমার মাস্টার্সে আমার ফুড সেফটির উপর আমার একটা থিসিস ছিল। তো আমার সেই আগ্রহ থেকে আমি হচ্ছে যে থিসিস করেছি হচ্ছে যে ফুড সেফটির উপর। এবং এই এই আগ্রহের কারণেই আমি হচ্ছে বর্তমানে হচ্ছে যে আমার এই যে ইরাসমাসের প্রোগ্রামটা হচ্ছে সিলেক্ট করতে যাচ্ছি। এটা আমার ব্যাকগ্রাউন্ড স্টোরি ছিল। মানে শুরুতে হচ্ছে যে আপনাকে মোটিভেশন লেটারে একটা ব্যাকগ্রাউন্ড স্টোরি শেয়ার করতে হয়, যে আপনি আসলে কেন হচ্ছে যে এই প্রোগ্রামে আসতে যাচ্ছেন। দেন থার্ড প্যারাতে এসে আপনাকে বলতে হয় আপনি আসলে এই প্রোগ্রাম থেকে আসলে কি পেতে চান, বা কেন এই প্রোগ্রামটা আপনি চুজ করতেছেন, এই ইরাসমাস মুন্ডাস প্রোগ্রামটা আপনাকে কি দিবে। তো এটা আসলে এখানে আপনি বলবেন হচ্ছে যে আপনি একটা মাল্টিকালচারাল এনভায়রনমেন্টে, আপনি হচ্ছে যে ওয়ার্ল্ডের টপ টায়ার ইউনিভার্সিটি থেকে আপনি রিসার্চ এক্সপিরিয়েন্স বা সবকিছু আপনি অর্জন করতে চান, এটা আপনি আপনার মতো লিখবেন। দেন আপনাকে লিখতে হয় হচ্ছে যে আপনি এই প্রোগ্রামকে আপনি কিভাবে বেনিফিট করবেন, মানে আপনি কিভাবে কন্ট্রিবিউট করবেন এই প্রোগ্রামকে। দেন এই দেন হচ্ছে যে আপনি হচ্ছে যে সেক্ষেত্রে আপনি লিখতে পারেন হচ্ছে যে আপনার প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড দিয়ে লিখতে পারেন, যে আমি হচ্ছে যে এই টুলস এর কাজ পারি, বা আমি হচ্ছে যে ধরুন হচ্ছে যে আমি সাস্টেনেবল ফুড সেফটির কথা বললে আমি বলতে পারি হচ্ছে যে আমি হচ্ছে যে কিভাবে মাইক্রোবিয়াল টেস্ট করতে হয় সেটা আমি জানি। তো আমি যদি এই প্রোগ্রামে যেতে পারি, তাহলে আমি প্রোগ্রামের
এই যে ফুড সেফটি এই ফাংশন গুলাতে আমি কন্ট্রিবিউট করতে পারবো, এভাবে আপনি বলতে পারেন। দেন আপনাকে একটা ক্যারিয়ার প্ল্যান দিতে হয় লাস্টের প্যারাতে এসে, যে আপনার একটা শর্ট টার্ম প্ল্যান, একটা লং টার্ম প্ল্যান, যে আপনি হচ্ছে যে এই মাস্টার্স প্রোগ্রাম শেষে আপনি কি করবেন, দেন হচ্ছে যে মাস্টার্স, দেন দেন আপনার লং টার্ম আপনার প্ল্যান কি। তো অবশ্যই আপনাকে লং টার্ম প্ল্যানে আপনাকে অবশ্যই আপনার দেশকে ইনক্লুড করতে হয়, যে আপনি দেশে কিভাবে কন্ট্রিবিউট করবেন, কারণ ওরা মেইনলি আপনাকে এই স্কলারশিপটা দিচ্ছে যে ওদের কালচারের থেকে আপনি শিখে ওটা যেন আপনার দেশে অ্যাপ্লাই করতে পারেন। তো এটাই হচ্ছে একটা ওভারঅল মোটিভেশন লেটার একটা স্ট্রাকচার। তো আপনাদের যদি আরো কিছু জানার থাকে আমাকে পরে কোশ্চেন করতে পারেন। দেন পরের ডকুমেন্টটা হচ্ছে আইএলটিএস বা টোফেল লাগে, অথবা আমি আগে বললাম যে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন সার্টিফিকেট। তো এটা আসলে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট, আপনি যে এখানে ইংলিশ কারিকুলামে পড়বেন যাতে করে আপনি এখানে পড়তে পারেন, সেই জন্যই আসলে এই প্রুফটা আপনাকে দিতে হয়। এছাড়াও থাকে প্রুফ অফ রেসিডেন্স। এটা হচ্ছে বাংলাদেশে আসলে আপনি কোথায় থাকেন সেটা একটা প্রমাণ দিতে হয়। এটা ম্যাক্সিমাম প্রোগ্রামে আমি দেখেছি লাগে। এটা মেইনলি আমাদের দেশে যে ইউনিয়ন পরিষদ বা পৌরসভা আছে সেখানে গেলেই পাওয়া যায়, যে আমাদের প্রুফ অফ রেসিডেন্স দেন, তো ওরাই দেয়, জাস্ট ওটা আপলোড করে দিবেন আর কিছুই না। দেন 2 থেকে 3টা রিকমেন্ডেশন লেটার লাগে। এখন লেটার অফ রিকমেন্ডেশন বা এলওয়ার এটা কি আসলে, আমি মোটিভেশন লেটারে বলেছিলাম হচ্ছে যে নিজের ঢোল নিজে পেটানো, আর রিকমেন্ডেশন লেটারটা হচ্ছে যে আপনি নিজের ঢোল হচ্ছে মানে অন্যকে দিয়ে পেটানো। এটা হচ্ছে যে আপনার সুনাম করবে আপনার আপনার প্রফেসররা, বা আপনার হচ্ছে যে ম্যানেজার বা আপনার বস, আপনার এখানে আপনাকে রিকমেন্ড করবে। এটা হচ্ছে মেইনলি আমরা নর্মালি হচ্ছে যে যেহেতু আমরা স্টুডেন্ট, আমরা হচ্ছে যে নর্মালি আমাদের ইউনিভার্সিটির প্রফেসরদের থেকে এই রিকমেন্ডেশন লেটার নিয়ে থাকি। এখন এই ক্ষেত্রে আপনি যে প্রফেসরের আন্ডারে কাজ করেছেন, বা যে আপনাকে সবচেয়ে ভালো চিনে, বা যে আপনাকে আপনাকে নিয়ে ভালো লিখতে পারবেন, যে ধরেন অ্যালাইন করতে পারবেন, আপনি যদি এমন একজন টিচারকে আপনি নেন যার সাথে আপনার শুধু মুখে পরিচয় কিন্তু তার সাথে আপনি কোনো কাজ করেন নাই, তাহলে সে আসলে লিখবে কি। কিন্তু এমন এইটা সবচেয়ে বেস্ট যে আপনি আপনার সুপারভাইজার থেকে নিতে পারেন, কারণ আপনি আপনার সুপারভাইজারের সাথে অনেক বেশি কাজ করেন। তো সে লিখতে পারবে যে হচ্ছে যে আপনি তার ল্যাবে এই কাজ করেছেন। তো ওয়ার্ল্ডে আসলে হচ্ছে যখন হচ্ছে যে কোন একাডেমিশিয়ান থেকে তারা হচ্ছে যে কোনো কিছু রিকমেন্ডেশন পায়, তারা এটার অনেক ভ্যালু দেয়। এই জন্য আসলে লেটার অফ রিকমেন্ডেশন প্রয়োজন হয়। এটা প্রোগ্রাম টু প্রোগ্রাম ভ্যারি করে, কোন প্রোগ্রামে একটা লাগে, কোন প্রোগ্রামে 2টা, বা কোন প্রোগ্রামে 3টাও লাগতে পারে। বাট এখন আর ছাড়া এডিশনাল অনেক ডকুমেন্ট লাগে, এটা ডিপেন্ড করে হচ্ছে প্রোগ্রাম টু প্রোগ্রাম, আপনি কোন প্রোগ্রামে অ্যাপ্লাই করছেন তার উপর। দেন আমরা আসি হচ্ছে যে কিভাবে হচ্ছে যে আসলে একজন ক্যান্ডিডেটকে হচ্ছে ইভালুয়েট করা হয়। তো এটা আসলে একদম ফিক্সড কিছু না, এটা একটা জেনারেল ইনফরমেশন। কারণ এক একটা প্রোগ্রামে, আমি আগে বলেছি, এক একটা প্রোগ্রামের নিয়ম এক এক রকম। তো এক একটা প্রোগ্রামে আসলে এক এক ভাবে ইভালুয়েট করে থাকে, কারণ এক একটা প্রোগ্রামের ডকুমেন্টস একরকম, এক এক রকম। তো ওভারঅল যেটা থাকে এটা হচ্ছে একাডেমিক এক্সিলেন্সের উপর 50% মার্ক থাকে, মানে আপনার রেজাল্ট, তারপর আপনার ইউনিভার্সিটি যদি টপার হন বা র্যাঙ্ক থাকে কোনো ভালো, বা আপনি ইউনিভার্সিটি যদি ওয়ার্ল্ডের টপ র্যাঙ্ক কোনো ইউনিভার্সিটি হয়, সেটার উপর প্রায় টোটাল একটা 50% হচ্ছে মার্কস থাকে। মানে আপনি এখানে এই জন্যই সিজিপিএ আসলে, সিজিপিএ এখানে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে এই 50% মার্কসের ক্ষেত্রে। দেন হচ্ছে যে আপনার ট্র্যাক রেকর্ডের 25% মার্ক, মানে আপনি যদি কোনো রিসার্চ এক্সপিরিয়েন্স থাকে, বা আপনার কোনো জব এক্সপিরিয়েন্স থাকে, এবং হচ্ছে যে আপনাকে যে প্রফেসর যে রিকমেন্ডেশন লেটার দিয়েছেন তার উপর এখানে মার্ক অ্যাড করবে। এবং আপনার সিভির উপর আপনার 5% মার্ক থাকে। এবং হচ্ছে যে মোটিভেশন লেটার প্রায় 20% নাম্বার ক্যারি করে। এটা কোনো কোনো প্রোগ্রামে 30% বা 40% হচ্ছে ক্যারি করে, ডিপেন্ড করে। তো এই জন্য বলেছিলাম মোটিভেশন লেটারটা খুবই ইম্পর্টেন্ট। আর ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট করবো 5%, অনেক প্রোগ্রাম এটার উপর কোনো মার্কই থাকে না। এটা আসলে একটা রিকোয়ারমেন্ট, ঠিক আছে, জাস্ট আপনাকে ওই রিকোয়ারমেন্টটা টপ পাইতে হবে। এটা যে অনেক বেশি ভূমিকা পালন করে এমন আমি বলবো না। তো অ্যাপ্লাই করার প্রসিডিওরটা কি এটা আমি বলি। তো এটা হচ্ছে যে আপনাকে প্রথমে হচ্ছে যে ইরাসমাস মুন্ডুস প্রোগ্রাম ক্যাটালগ নামে একটা ওয়েবসাইট আছে, সেখানে আপনাকে যেতে হবে। সে ক্যাটালগে গিয়ে আপনি আপনার রিলেভেন্ট প্রোগ্রাম সার্চ করবেন, মানে আপনি আপনার ব্যাকগ্রাউন্ডের আপনি যে সাবজেক্টে পড়ছেন সার্চ করবেন, এবং দেখবেন হচ্ছে যে কোন কোন প্রোগ্রাম হচ্ছে যে আপনার রিলেভেন্ট আছে। দেন আপনি ওই প্রোগ্রাম গুলার স্পেসিফিক যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে যাবেন, গিয়ে হচ্ছে যে ওই প্রোগ্রাম রিলেটেড আপনি যত ইনফরমেশন আছে সবকিছু আপনি নোট ডাউন করবেন। আচ্ছা, আমি ব্যাপারটাকে আরো একটু সিম্পলিফাই করি। এটা আমি কিভাবে করেছিলাম, এটা হচ্ছে যে এখন আপনাদের যে সময়, আপনাদের তো হাতে আরো সময় আছে ইরাসমাস মুন্ডুস ওটা ওপেন হইতে, এটা মেইনলি অক্টোবর দিকে ওপেন হয়।
তো আমি কি করেছিলাম, আগেই একটা এক্সেল বা ওয়ার্ড ফাইল তৈরি করেছিলাম যে আমি কোন কোন প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবো তার উপর, তার জন্য, তার লিস্ট করার জন্য। তো প্রথমে আমি কি করেছিলাম, এই যে ক্যাটালগে আমি গিয়েছিলাম, গিয়ে আমি সেখানে ক্যাটালগে গেলে আপনি দেখতে পারবেন আপনার 200-র উপর প্রোগ্রাম আছে, কিন্তু 200 উপর প্রোগ্রাম তো আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। এখানে অল্প কিছু প্রোগ্রাম আপনার সাথে অ্যালাইন করবে যেগুলো আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো সেগুলো আপনি খুঁজে বের করতে হবে। এখন খুঁজে বের করার পর দেন আপনি ওই প্রোগ্রাম গুলার, ওখানে ওয়েবসাইট দেওয়া আছে, প্রতিটা প্রোগ্রামের আলাদা ওয়েবসাইট দেওয়া আছে। আপনি ওই, আমি পরবর্তী দেখাবো সেটা যদি সময় হয়। দেন ওয়েবসাইটে যাওয়ার পর আপনি ওই প্রোগ্রাম নিয়ে পুরোপুরি ডিটেলস পাবেন যে ওই প্রোগ্রামে আসলে কি চাচ্ছে, কি রিকোয়ারমেন্ট, কি কি ডকুমেন্টস লাগে এবং ওটার এম কি, অবজেক্টিভ কি, সবকিছু আপনি ওই ওয়েবসাইটে পাবেন। দেন আপনি হচ্ছে যে এক্সেল এগুলো নোট ডাউন করবেন যে কি কি ডকুমেন্টস লাগছে, কি কি লাগবে এবং কি কি চায় এরা, কিসের উপর ক্রাইটেরিয়ার উপর বেস করে ওরা মার্কিং করে, সবকিছু লিখবেন। দেন হচ্ছে যে আপনি হচ্ছে যে একটা ফাইনাল লিস্ট বানাবেন যে আপনি কোন কোন প্রোগ্রামে হচ্ছে আপনি এরকম অ্যাপ্লাই করতে পারবেন। দেন আপনি সেই অনুযায়ী হচ্ছে যে আস্তে আস্তে আপনার ডকুমেন্টস গুলো হচ্ছে যে আপনি রেডি করতে থাকবেন। এবং হচ্ছে যে যখনই দেখবেন হচ্ছে যে এই প্রোগ্রামটা হচ্ছে যে ওপেন হচ্ছে অ্যাপ্লিকেশন, তখনই হচ্ছে যে আপনি আপনার হাতে সময় নিয়ে অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করে ফেলবেন। বাট ডেডলাইনের জন্য ওয়েট করেন না, অ্যাটলিস্ট 1 সপ্তাহ আগেই হচ্ছে আপনি হচ্ছে যে অ্যাপ্লাই করার চেষ্টা করুন। আর ইরাসমাসের এক একটা প্রোগ্রামের পোর্টাল ওপেন হয় এক এক সময়, আবার ক্লোজিং হয় এক এক সময়, মানে সবগুলো প্রোগ্রাম যে একসাথে ওপেন হয় ব্যাপারটা এমন না। ধরেন কোন প্রোগ্রামের ওপেনিং, পোর্টাল ওপেন করে অক্টোবরে এবং ওটা শেষ হয়ে যায় ডিসেম্বরে। আবার কোন প্রোগ্রাম অ্যাপ্লিকেশন শুরু হয় ডিসেম্বরে, তো ওটা আবার শেষ হচ্ছে যেন ফেব্রুয়ারিতে। তো এই জন্যই একটা এক্সেল বা ওয়ার্ড ফাইল করে নেওয়া ভালো। তাহলে আপনার আইডিয়া থাকবে আপনার কোন প্রোগ্রাম কখন ওপেন হচ্ছে, কখন এটা ডেডলাইন, তাহলে সেই অনুযায়ী আপনি আপনার ডকুমেন্টস গুলো রেডি করতে পারবেন। তো এখানে আমি অ্যাপ্লিকেশন টাইমলাইন নিয়ে একটু বলি। আগেই বললাম যে অ্যাপ্লিকেশন পোর্টাল ওপেন হয়ে হচ্ছে অক্টোবরের দিকে, এবং এটা মোটামুটি চলে হচ্ছে যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, মানে এক একটা প্রোগ্রাম তো আসলে এক একটা সময় ক্লোজ হয়, মার্চ মার্চ পর্যন্ত। এবং এপ্রিল থেকে মোটামুটি হচ্ছে যেসব প্রোগ্রামে ইন্টারভিউ নেয়, সব প্রোগ্রাম আবার ইন্টারভিউ নেয় না। তো যেসব যেসব প্রোগ্রামে ইন্টারভিউ নেয় সেগুলো হচ্ছে এপ্রিল মে থেকে হচ্ছে ইন্টারভিউ কল করা শুরু করে দেয়। দেন এপ্রিল আর মে এর মধ্যে, জুনের মতো মোটামুটি ইন্টারভিউ নিয়ে ফেলে, এবং জুনের শেষের দিকে এসে মোটামুটি সবগুলো প্রোগ্রামের রেজাল্ট অ্যানাউন্স করে দেয়। এবং জুন থেকে আগস্ট পর্যন্ত হচ্ছে ভিসা প্রসিডিউর চলে, এবং সেপ্টেম্বর থেকে অক্টোবরের দিকে ক্লাস শুরু হয়। তো এর মধ্যে ফ্লাই করতে হয় যারা হচ্ছে যে স্কলারশিপ পেয়ে থাকেন। তো আমার কিছু টিপস থাকবে যে কিভাবে আপনি আপনার অ্যাপ্লিকেশনটা স্ট্রং করবেন। তো প্রথমটা হচ্ছে চুজিং দ্য রাইট প্রোগ্রাম। এটা কেমন? এটা হচ্ছে যে আপনি, আমি ধরনের এগ্রিকালচারের ব্যাকগ্রাউন্ড পড়ছি, আমি তো হচ্ছে যে এখন সিএসসি রিলেটেড কোন প্রোগ্রামে আমি অ্যাপ্লাই করলে হবে না। বা এগ্রিকালচারের মধ্যে অনেকগুলো প্রোগ্রাম আছে, আমি এগ্রিকালচারের প্রায় 10-12টা প্রোগ্রাম পেয়েছি, কিন্তু সবগুলা প্রোগ্রাম আমি তো আমার রিসার্চে সবগুলো প্রোগ্রাম রিলেটেড কাজ করি নাই। তো আপনাকে এখানে আপনার যে প্রোগ্রামটা আপনার সাথে বেস্ট ফিট হয় সেই প্রোগ্রামটা আপনাকে খুঁজে বের করতে হবে। তাহলে তাহলে আপনার চান্স পাওয়ার পসিবিলিটি আপনার বাড়বে। আপনি যে স্পেন্ড প্রপার টাইম ডিউরিং দ্য অ্যাপ্লিকেশন, এটা হচ্ছে যে আমরা কি করি, একটা প্রোগ্রাম দেখে জাস্ট ডকুমেন্ট কোনো মতো রেডি করে আমরা অ্যাপ্লাই করে দিই। বাট আমি বলবো যে এভাবে আসলে ইরাসমাস মুন্ডাস পাওয়া খুবই টাফ। ইরাসমাস মুন্ডাস পাইতে গেলে আপনাকে ওই প্রোগ্রাম নিয়ে রিসার্চ করতে হবে, প্রোগ্রাম নিয়ে অ্যানালাইসিস করতে হবে। আপনাকে ওই পোর্টালটা একদম ভালো মতো মানে পড়ে ফেলতে হবে যে কি কি আছে। আপনার কি করতে হবে, আপনি যখন আপনি যে প্রোগ্রামে অ্যাপ্লাই করবেন সেটা ওয়েবসাইটে গিয়ে আপনি শুরু একদম সকল কিছু পড়বেন যে এই প্রোগ্রামটা আসলে মানে এটা কেন, তো ওরা এই প্রোগ্রামটা চালু করছে, এবং এখান থেকে ওদের আসলে উদ্দেশ্য কি এই প্রোগ্রামটার, এবং এখান থেকে পড়ে কারা কারা বের হয়ে এখন বর্তমানে কোন কোন পজিশনে আছে। তো হচ্ছে যে তাছাড়া হচ্ছে যে, এবং এছাড়াও এই প্রোগ্রামে কি কি সাবজেক্ট পড়ানো হয়, মানে কোন কোন ইউনিভার্সিটি কি কি আপনার হচ্ছে কোর্স গুলো অফার করে, মানে সবগুলো নিয়ে আপনার ধারণা রাখতে হবে। দেন আপনি আপনার এসওপি, মানে মোটিভেশন লেটার, আপনার রিকমেন্ডেশন লেটার, আপনার সিভি, সবকিছু আপনি তাহলে ওভাবে সাজাতে পারবেন। তো হচ্ছে যে তাহলে এই জিনিসটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট যে আপনি এসব কতটা সময় দিচ্ছেন একটা প্রোগ্রামে অ্যাপ্লাই করার জন্য। দেন হচ্ছে যে চেঞ্জ দ্য মোটিভেশন লেটার অ্যাকর্ডিং টু প্রোগ্রাম। আমরা কি করি, একটা মোটিভেশন লেটার লিখে এটা সব প্রোগ্রামে সাবমিট করে দিই, এটা কোনোভাবে হবে না। একটা জেনারেল মোটিভেশন লেটার
এগুলো আসলে ইরাসমাস মুন্ডাস পাওয়া খুবই টাফ। আপনাকে প্রতিটা প্রোগ্রামে স্পেসিফিক মোটিভেশন লেটার লিখতে হবে, কারণ আপনি যে এক একটা প্রোগ্রাম এটার এইম থাকে এক এক রকম। তাহলে আপনার স্টোরি, ব্যাকগ্রাউন্ড স্টোরি তো আর সবগুলোর সাথে একরকম হবে না। আপনার এক একটা প্রোগ্রামে এক এক কিছু কোর্স অফার করে, মানে এক এক কিছু পড়ানো হয়। তাহলে আপনি তো আপনি যে আপনার ব্যাকগ্রাউন্ডে আপনি ইউনিভার্সিটিতে যা যা পড়ছেন আপনি সবকিছু উল্লেখ করলে তো সেটার সাথে ম্যাচ হবে না। তো এই জন্য প্রতিটা প্রোগ্রামে স্পেসিফিক আপনি আপনার মোটিভেশন লেটারকে চেঞ্জ করে নিতে হবে, সাজাই নিতে হবে। দেন হচ্ছে যে ফিডব্যাক নিবেন। কাদের থেকে ফিডব্যাক নিবেন? যে আগে আপনার সিনিয়র যারা যারা হায়ার স্টাডিজে গেছে বাইরে, বা ইএসওয়াস মুন্ডুসে যদি সবচেয়ে বেটার হয় যদি এই প্রোগ্রামে, যে প্রোগ্রামে অ্যাপ্লাই করছেন এই প্রোগ্রামে যদি কোনো বাংলাদেশের কোনো সিনিয়রকে খুঁজে পান, এটা এখন খুবই ইজি, কারণ সব প্রোগ্রামে মোটামুটি বাংলাদেশে অ্যালামনাই আছে। আপনি লিঙ্কডইনে জাস্ট প্রোগ্রাম নামে সার্চ দিবেন, আপনার সামনে সবার হচ্ছে প্রোফাইল চলে আসবে। আপনি হচ্ছে যে তাদেরকে আপনি হচ্ছে পোলাইটলি হচ্ছে যে রিকোয়েস্ট করবেন যে হচ্ছে যে ভাই আপনি যদি আমার হচ্ছে ডকুমেন্ট গুলো দেখে একটু ফিডব্যাক দিতেন। তাহলে আপনি এরকম কয়েকজন থেকে ফিডব্যাক নিবেন। ফিডব্যাক নিয়ে দেন হচ্ছে আপনি আপনার যে রিভিউ দিবে সে অনুযায়ী আপনি সাজাবেন সবকিছু। এন্ড মোস্ট ইম্পর্টেন্ট, অ্যাপ্লাই অন টাইম। আমরা কি করি, একদম লাস্ট দিন বসে অ্যাপ্লাই করার জন্য, ডকুমেন্ট সাবমিট করার জন্য, এটা কখনোই করবেন না। আপনি মোটামুটি এক সপ্তাহ আগে সময় নিয়ে তারপর করবেন, কারণ এক একটা পোর্টাল পুরোপুরি 2 মাস ধরে অ্যাপ্লিকেশনের জন্য অন থাকে। তো আপনি কেন লাস্ট মুহূর্তের জন্য ওয়েট করবেন? তো আমি বলবো সবার আগে আপনি একটা এক্সেল ফাইল তৈরি করে ফেলবেন যে প্রোগ্রাম কি কি প্রোগ্রামে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, সে অনুযায়ী একটা জেনারেল আপনি ডকুমেন্ট সবগুলোর জন্য রেডি করবেন। যখন আপনার অ্যাপ্লাই করতে যাবেন এর আগেই মোটামুটি সবকিছু যাতে আপনার রেডি থাকে, তো হচ্ছে যে যাতে করে আপনি অন টাইমে সবকিছু সাবমিট করতে পারেন। যেন আমি এখানে হচ্ছে দুটা প্রোফাইল নিয়ে বলতে পারি, দুইজনই হচ্ছে ইরাসমাস মুন্ডুস পাইছেন, কারণ আমি এই রিলেটেড কোশ্চেন পাবো নেক্সট, আমি আশা করি। এখানে দেখেন দুইজনই হচ্ছে যে ব্যাচেলর কমপ্লিট করছেন ঢাকা দুটাই, বাংলাদেশের দুটাই রেপুটেড ইউনিভার্সিটি থেকে। এখন একজনের সিজিপিএ 3.76, একজনের সিজিপিএ 3.75। কিন্তু যার সিজিপিএ ভালো তার দেখেন হচ্ছে যে কোনো পাবলিকেশন নাই, আবার তার কিন্তু জব এক্সপিরিয়েন্স আছে। কিন্তু আবার যার সিজিপিএ খারাপ তার কিন্তু আবার দুটা পাবলিকেশন আছে, তার ইন্টার্নশিপ আছে, এবং তার আইএসএস স্কোরও ভালো আরেকজন থেকে। তো এখানে দেখেন দুজনই কিন্তু হচ্ছে ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ পাইছেন। তো তার মানে হচ্ছে যে ইরাসমাস মুন্ডাস আসলে কি চায়, ওরা যারা হচ্ছে আপনার অ্যাপ্লিক্যান্ট ইভালুয়েট করে তারা চায় একটা ব্যালেন্স প্রোফাইল চায়, যে হচ্ছে যে এখানে হচ্ছে যে মানে আপনার সবকিছু থাকতে হবে। মানে মোটামুটি ধরুন হচ্ছে আপনি যদি আপনার রেজাল্ট অনেক ভালো হয় তাহলে আপনার অন্য দিক যদি একটু কম হয় তাহলে আসলে প্রবলেম হবে না। কিন্তু আপনার রেজাল্ট খারাপ হলে আপনি এটাকে মিনিমাইজ করার জন্য আপনি আপনার রিসার্চ এক্সপিরিয়েন্স বা জব এক্সপিরিয়েন্স অন্য কিছু আপনাকে বাড়াইতে হবে। মানে আমরা অনেক সময় হতাশ হয়ে যাই যে আমার রেজাল্ট কম, আমি কি করব, আমার তো পাবলিকেশন নাই, আমি কি করব। আসলে ইরাসমাসে আমরা এত মানে ডাইভার্সিফাইড মানুষকে দেখি, যে অনেক সিজিপিএ কম যেরকম মানুষ আসে, পেপার ছাড়া মানুষও আসে। কিন্তু আসলে কি হয়ে আসে, যার দেখা যায় রেজাল্ট খারাপ তার অন্য দিক দিয়ে ভালো, আবার যার জন্য পাবলিকেশন নাই তার আবার রেজাল্ট ভালো। এভাবে একটা তাদেরকে ব্যালেন্স একটা প্রোফাইল থাকে। এই জন্য আসলে স্কলারশিপটা হচ্ছে যে হ্যান্ডেল করতে পারে। তো ধন্যবাদ সবাইকে। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আহ তার আগে আমি মনে হয় একটু দেখাইতে চাই আসলে ক্যাটালগটা। আমি কি সময় পাবো দেখানোর জন্য? জি ভাই, আপনি দেখান। এটা হচ্ছে সেই ইরাসমাস মুন্ডাস ক্যাটালগ, যেখানে হচ্ছে যে আপনি এটা গুগলে সার্চ দিলে আপনার সামনে চলে আসবে। দেন এটার নিচে গেলে আপনি এখানে এটা যখন নিচে আসবেন এই দেখেন এখানে প্রায় 220টা হচ্ছে প্রোগ্রাম আছে। মানে ইরাসমাস মুন্ডাস প্রায় 220টা প্রোগ্রামের উপর হচ্ছে ওরা স্কলারশিপ অফার করে। বাট এখানে আপনার কি করতে হবে, যে আপনার যে রাইট যে প্রোগ্রাম আছে না আপনার সাথে যেটা অ্যালাইন করে সেটা খুঁজে বের করতে হবে। এখন আমি আপনাদেরকে মানে দেখানোর জন্য আমি সার্চ দিয়ে বের করব, বাট আপনারা এই কাজটা করবেন না। আপনারা কি করবেন, 200টা প্রোগ্রাম সবগুলোই পড়বেন, মানে ভিতরে যাওয়ার দরকার নেই, আপনি টাইটেলটা পড়বেন।
পড়লে আপনি বুঝতে পারবেন যে কোন কোন প্রোগ্রাম হচ্ছে আপনার সাথে অ্যালাইন করছে। কারণ হচ্ছে শুধুমাত্র কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে সেক্ষেত্রে অনেকগুলো প্রোগ্রামই আপনার রিলেভেন্ট, কিন্তু আপনার অনেক সময় আসে না সামনে। যেমন আমি আপনাকে দেখাই, আমি যদি এখানে এগ্রিকালচার দিয়ে সার্চ দিই, দেখেন এখানে কিন্তু শুধুমাত্র আমাকে 6টা প্রোগ্রাম দেখাচ্ছে, কিন্তু এগ্রিকালচারে অ্যাটলিস্ট হচ্ছে 10টা প্রোগ্রামে হচ্ছে যে অ্যাপ্লাই করা যায়। তার মানে সবগুলো শো করে নাই। কিন্তু আপনি যদি 200টা প্রোগ্রাম নামগুলো পড়তেন তাহলে আপনি বুঝতে পারতেন আসলে ও আরো অনেকগুলোতে মানে কোন কোন জায়গায় আপনি অ্যাপ্লাই করতে, কোন প্রোগ্রাম অ্যাপ্লাই করতে পারবেন। যাই হোক, এখন ধরেন আমি এই যে সার্চ দেওয়ার পরে আমার এখানে এই যে এগুলো এক একটা প্রোগ্রামের নাম, ঠিক আছে? এই যে এটা একটা প্রোগ্রাম, এই যে আমি একটু আগে প্ল্যান্ট হেলথ প্রোগ্রামের নাম বললাম, এটা এগ্রিকালচার অনেক ভালো একটা প্রোগ্রাম, এটা একটা প্ল্যান্ট হেলথ প্রোগ্রাম। তো এটা হচ্ছে যে আমার প্রোগ্রাম, যে দানবী এগ্রি ফুড মাস্টার্স। এখন তাহলে আমি এটা অ্যাপ্লাই করবো কিভাবে? আপনাকে কি করতে হবে, যে এখানে ক্লিক করলাম, দেখেন আমাকে কিন্তু আগের যে ক্যাটালগ থেকে আমাকে নিয়ে আসছে, মানে ক্যাটালগে কিন্তু অ্যাপ্লাই করা যায় না। আপনি যে 220টা প্রোগ্রাম দেখলেন, এই 220টা প্রোগ্রামেরই আলাদা ওয়েবসাইট আছে, আপনি ওখানে গিয়ে অ্যাপ্লাই করতে হবে। সেম ভাবে এই যে আমার ডেফএম যে প্রোগ্রাম, এই প্রোগ্রামের ওয়েবসাইট হচ্ছে এটা, আমি ওখান থেকে এখানে আসলাম। দেন দেখেন এই যে এখানে হোম পেজ, এখানে আপনি সকল ডিটেলস পাবেন, যে হচ্ছে যে এই যে এটা কখন ওপেন হচ্ছে, কখন হচ্ছে যেটা অ্যাপ্লিকেশন ওপেন হবে। এখন বর্তমানে যেমন এবার হচ্ছে ওরা কোনো স্টুডেন্ট নেয় নাই আমার প্রোগ্রামে, তো এখানে ওরা বলে দিছে এবার কোন রকম স্কলারশিপ এই প্রোগ্রাম থেকে এই প্রোগ্রামের জন্য নাই। দেন একইভাবে আপনি যখন হচ্ছে এখানে এই যে হাউ টু অ্যাপ্লাই যখন যাবেন, যাই হোক এখন হচ্ছে যে এখানে আপনি সকল ডিটেলস পাবেন আসলে। এখন যেহেতু অ্যাপ্লিকেশন মানে ওপেন নাই, পোর্টাল ওপেন নাই, এই জন্য আসলে অ্যাপ্লাই বাটনটা বা লগ ইন করার মতো বাটন এখানে দেয় নাই ওরা। ওভারঅল আপনি যখন হচ্ছে যে আগেই দেখবেন যে এখানে সকল ইনফরমেশন, যেমন হচ্ছে এখানে এই যে কারিকুলামে গেলে আপনি কোন কোন ইউনিভার্সিটি আপনার এটার সাথে ইনভলভ, যেমন হচ্ছে কোন ইউনিভার্সিটি কি পড়ায়, সবকিছু এখানে আপনি পাবেন। তাহলে আপনি হচ্ছে যে ওভাবে আপনি মোটিভেশন লেটার বা সবকিছু সাজাতে পারবেন। যেমন হচ্ছে আমি এখানে দেখেন আমি আমার যে ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার কি কি পড়াবে সবকিছু এখানে আছে। তাছাড়া অনেক অনেক জায়গায় হচ্ছে অ্যালুমনাই নিয়ে ডিটেলস থাকে, যে এখান থেকে পড়ে অ্যালুমনাইরা বর্তমানে কি করছে। তারপরে এই যে এটার নিচে গেলে এইম এন্ড অবজেক্টিভ আছে, মানে এই প্রোগ্রামের উদ্দেশ্যটা কি আসলে, মানে কেন এই প্রোগ্রামটা ওরা চালু করছে, মানে সবকিছু ডিটেলস আসলে পাবেন আর কি। তো আই থিংক আপনারা বুঝতে পারছেন। এখন আচ্ছা, এখন আমরা তাহলে যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন নিতে পারি। ভাই একটু চ্যাট বক্সটা দেখেন কাইন্ডলি। আচ্ছা, ওকে। একজন জিজ্ঞেস করেছেন এলওআর কি শুধু প্রফেসর থেকে নেওয়া যায়, স্টুডেন্ট প্রফেসর বা শিক্ষক নেওয়া যায় কিনা? না, এটা এখানে কোনো বাধ্যবাধকতা নাই যে প্রফেসর থেকে নেওয়া যাবে কিনা। তো হচ্ছে যে প্রফেসর থেকে নিতে হবে কিনা, কিন্তু হচ্ছে যে ভালো হচ্ছে যে প্রফেসর যদি সাথে যে আপনার কাজ হয় প্রফেসর থেকে নেওয়া। বাট এখানে সবচেয়ে আসলে বেস্ট হয় কি, মানে যার সাথে যে আপনাকে ডেসক্রাইব করতে পারবে, সে যদি অ্যাসোসিয়েট প্রফেসর হয় ভালো, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয় ভালো। বাট একটা ব্যাপার কি, যখন প্রফেসর দিকের মানে টিচার হয়ে থাকেন, ওই র্যাঙ্কের টিচার হয়ে থাকেন, তার আসলে একটা ভালো একটা রিসার্চ প্রোফাইল থাকে। অনেক সময় তাকে অনেক এরকম প্রফেসর আমাদের দেশে আছে, তাকে হচ্ছে তিনি ওয়ার্ল্ড ওয়াইড রিনাউন। তো দেখা যায় সেই প্রফেসর থেকে রিকমেন্ডেশন পাওয়াটা আসলে খুব একটা ইম্পর্টেন্স ক্যারি করে। তো এক্ষেত্রে চেষ্টা করবেন প্রফেসর থেকে নেওয়ার, কিন্তু যদি আপনার যদি বেস্ট আপনাদের কাজ বা আপনার সবকিছু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা অ্যাসোসিয়েট প্রফেসর সাথে হয়ে থাকে, তাহলে আপনি তার থেকেও নিতে পারেন, কোনো সমস্যা নাই। ইভেন আপনি যদি কোন একটা জায়গায় ধরেন আপনার জব করেন বা ইন্টার্নশিপ করেন, সেখানে আপনার এক্সপিরিয়েন্স আছে, তো যদি দুইটা এলওয়ার লাগে তাহলে আপনি একটা এলওয়ার নিবেন হচ্ছে আপনার প্রফেসর থেকে, ইউনিভার্সিটি থেকে, আর একটা নিতে পারেন আপনার ওই ওয়ার্ক প্লেস থেকে, এটাও নেওয়া যায়, এটাও অনেক বেশি ভ্যালু অ্যাড করে। একজন কোশ্চেন করেছেন থিস না থাকলে কি না থাকলে অ্যাপ্লাই করা যাবে না, যাবে কি? আচ্ছা,
থিসিস বা আহ, আপনার হচ্ছে পেপার পাবলিকেশন তো এখানে ম্যান্ডেটরি না, যে কোনো প্রোগ্রামই আসলে এটা ম্যান্ডেটরি না। কিন্তু যদি আপনার পেপার বা থিসিস থাকে তাহলে সেটা আপনার ভ্যালু এড করে। এখন ধরুন হচ্ছে যে আমি যদি বলি আমার এই বছরে আমার একটা হচ্ছে যে জুনিয়র এবছর হচ্ছে যে স্কলারশিপ পেয়েছে, তার হচ্ছে কোনো পেপার বা পাবলিকেশন নাই, কিন্তু তার সিজিপি অনেক বেশি। তো আমার কাছে মনে হয়েছে যে তার সিজিপিএ জন্যই সে হচ্ছে যে আসলে তার স্কলারশিপটা অ্যাভেল করতে পেরেছে। আসলে এটা বলা কঠিন, বাট আমরা যখন প্রোফাইল গুলো দেখি তখন মানে কম্পেয়ার করলে বুঝতে পারি আর কি। তো কিন্তু আবার দেখা যায় যে অনেকে হচ্ছে যে এরকমও আছে, আমি চিনি একই প্রোগ্রামে অ্যাপ্লাই করেছেন, যার হচ্ছে 3-4টা Q1 পেপার ছিল, কিন্তু সে হয়তোবা সে চান্স পায়নি। কারণ হচ্ছে হয়তোবা তার 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 মোটিভেশন লেটার বা সবকিছু বেস্ট ফিট হয় না এই প্রোগ্রামের সাথে। তো এখন থিসিস বা পেপার থাকতেই হবে এমন কোনো কিছু ম্যান্ডেটরি না, বাট এগুলা থাকলে ভালো, আপনার ভ্যালু অ্যাড করবে আর কি আপনার অ্যাপ্লিকেশনে। একজন কোশ্চেন করেছেন ফোর্থ ইয়ারের শুরু থেকে একজন স্টুডেন্টের কি কি করা উচিত রেসপন্স কে ফোকাস রেখে। আচ্ছা, তো হচ্ছে যে আমি যেটা সাজেস্ট করব, যদি আপনারা আসলে যদি হচ্ছে যে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার এরকম স্টুডেন্ট, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার স্টুডেন্ট হন, আপনারা সবসময় আসলে শুরুতে আপনার সিজিপিএ কে ফোকাস করবেন। সিজিপিএ যদি ভালো রাখার চেষ্টা করবেন, যদি আপনার সুযোগ থাকে সিজিপিএ ভালো করার, মানে যদি আপনার আরো 3টা 4টা সেমিস্টার বাকি থাকে তাহলে ওটা ভালো করার চেষ্টা করবেন। আর থার্ড ইয়ার আর ফোর্থ ইয়ারে এসে কি করবেন, তার সাথে সাথে আপনি হচ্ছে রিসার্চ এক্সপিরিয়েন্স বাড়ানোর চেষ্টা করবেন। আপনি আপনার ইউনিভার্সিটিতে সিনিয়র বা কোনো প্রফেসরকে আপনি হচ্ছে যে অ্যাপ্রোচ করবেন যে ওনার ল্যাবে কাজ করা যায় কিনা, বা কোনো যদি সিনিয়র কোনো থিসিসে কাজ করেন তার এই থিসিসে আপনি হচ্ছে হেল্প করলেন, ডাটা কালেকশন মেথোলজি ডেভেলপমেন্ট সবকিছু হেল্প করলেন। এই যে মানে এই রিসার্চ এক্সপিরিয়েন্স গুলো আপনি হচ্ছে বাড়ানোর চেষ্টা করবেন। এটা হচ্ছে একজন ফোর্থ ইয়ার স্টুডেন্টের থাকাকালীন এটা আপনার কাজ হতে পারে। এবং একই সাথে হচ্ছে যে আপনি আপনার হচ্ছে যে ইংলিশের প্রফিসিয়েন্সিটা বাড়াবেন। যে ধরেন হচ্ছে আপনার রেগুলার পডকাস্ট শোনা, মুভি দেখা, মানে যেটা আপনার হচ্ছে ইংলিশে, যেটা ইংলিশের যে কোনো কিছুই, আমি বলবো না যে মুভি দেখতে হবে এমন না, যেটা আপনার ভালো লাগে আপনি ইংলিশের সাথে ইউজ টু হবেন, যাতে করে আপনি আপনার অনার্স শেষ করার সাথে সাথে আপনি যদি আইএলটিএস দিতে পারেন তাহলে আপনার ওই যে প্রিপারেশন আপনার এটা অনেক বড় হেল্প হবে। আর ফোর্থ ইয়ারে গিয়ে তো আর আসলে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস বাড়ানো যায় না, বাট আমি বলবো যে আগে থেকে যদি একটা দুটা ক্লাবের সাথে ইনভলভমেন্ট থাকেন এটা ভালো, যেটা আপনার লিডারশিপ স্কিল বা নেটওয়ার্কিং স্কিল আপনার বাড়াবে। আর এই তো। আর উনি একটা কোশ্চেন করেছেন হচ্ছে আইএলটিএসটা কবে দিলে ভালো হয়। এটা আসলে ডিপেন্ড করবে যে আপনার তো আসলে ধরুন হচ্ছে ইরাসমাসে যে আপনি অ্যাপ্লাই করতে চান, তাহলে ইরাসমাসের অ্যাপ্লিকেশন অক্টোবরের দিকে শুরু হয়। তো আমি বলবো হচ্ছে সেপ্টেম্বরের আগে যাতে করে হচ্ছে আগে যাতে আপনার আইএলটিএসটা ক্লিয়ার থাকে। ঠিক আছে, তো চেষ্টা করবেন সেপ্টেম্বরের আগে যাতে আইএলটিএসটা ক্লিয়ার করে ফেলতে পারেন, যাতে করে আপনি অক্টোবর থেকে হচ্ছে যে আপনি আপনার সকল প্রোগ্রামে অ্যাপ্লাই শুরু করতে পারেন। আচ্ছা, একজন জিজ্ঞেস করছেন দুটো আলাদা ডিপার্টমেন্ট থেকে দুজন টিচার থেকে অ্যালোয়ার নেওয়া আর সেম ডিপার্টমেন্টের দুজন টিচার থেকে অ্যালোয়ার নেওয়া কোনটা কেমন হবে। আচ্ছা, এখন দেখেন এটা ডিপেন্ড করবে প্রোগ্রামের উপর। এখন আপনার প্রোগ্রামটা আমি এটা মানে এই কথা বারবারই বলতেছি, সবকিছু আসলে প্রোগ্রামটা কেমন এটার উপর ডিপেন্ড করবে। ধরেন আমার আমি যে মাস্টার্স প্রোগ্রামটা করছি এটা হচ্ছে যে সাস্টেনেবল এগ্রিকালচার এন্ড ফুড টেকনোলজি। এখন এটা দুটো আলাদা জিনিস। এখন আমার জন্য ভালো হবে হচ্ছে যে কি, আমি যদি সাস্টেনেবল এগ্রিকালচার থেকে যদি একটা নেই এবং ফুড টেকনোলজি থেকে একটা নিতে পারি, সেটা আমার জন্য ভালো হইতো। কিন্তু ধরেন আবার কিছু কিছু প্রোগ্রাম আছে যেটা শুধুমাত্র হচ্ছে যে আপনার ধরেন একটা নির্দিষ্ট ডোমেনকেই ফোকাস করে, তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনি আপনার ওই একটা ডিপার্টমেন্ট থেকে নিলেও হবে। আমি এখানে বলবো হচ্ছে মেইনলি হচ্ছে যেটা যে ধরেন টিচাররা আপনাকে যে ডেসক্রাইব করবে আপনার এলওআর এর মধ্যে, সেটা আসলে আপনার প্রোগ্রামের সাথে কতটুকু ফিট হবে তার উপর আপনি ডিসাইড করবেন যে আপনি কার থেকে এলওআরটা নেবেন। যদি প্রোগ্রামে দেখা যায় যে হচ্ছে যে আপনার প্রোগ্রামে যদি হচ্ছে যে যদি ফোকাস করে আপনার হচ্ছে যে কি বলে জব এক্সপিরিয়েন্স এগুলোকে ফোকাস করে, মানে এগুলোকে ওরা প্রাধান্য দেয় বা ইন্টার্নশিপকে প্রাধান্য দেয়, অনেক প্রোগ্রাম আছে যেগুলো হচ্ছে একটু এই জিনিসগুলোকে জব এক্সপিরিয়েন্স প্রাধান্য দেওয়া থাকে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনি অ্যালোয়ারটা আপনার কোনো ইন্টার্নশিপ যেখানে করছেন সেখানকার মানে কি বলে সেখানকার আপনার বস বা ম্যানেজারদের থেকে নিতে পারেন। কিন্তু যদি আপনার হচ্ছে যে এটা যদি আপনার রিসার্চ
ওরিয়েন্টেড কোন মাস্টার্স হয় সেক্ষেত্রে আপনি আপনার ইউনিভার্সিটি থেকে নিতে পারেন। মানে এর আসলে ডিপেন্ড করবে, টোটালি আসলে ডিপেন্ড করে পুরো প্রোগ্রামটা আসলে কেমন তার উপর। একজন জিজ্ঞেস করছেন আপনার জিআরই প্রয়োজন কিনা, না ইরাসমাসের কোনো প্রোগ্রামের জন্য জিআরই প্রয়োজন হয় না, মানে জিআরই দেওয়ার প্রয়োজন হয়, মানে জিআরই রিকোয়ারমেন্ট থাকে না আর কি, জিআরই লাগে না। কিন্তু যদি আপনি যদি ইরাসমাসের সাথে আপনি যদি আমেরিকাতে অ্যাপ্লাই করতে চান, ইউএসএ ট্রাই করতে চান, তাহলে আপনি যদি জিআরই থাকে এটা আপনার অবশ্যই সিভি কি হচ্ছে যে সিভির মধ্যে ভ্যালু এড করে। বাট মানে মানে এক পার্সন এরকম আমার খুব এক পার্সন মানুষও আসলে সেখানে আমার জানা নাই যারা হচ্ছে আসলে জিআরই দিয়ে হচ্ছে ইরাসমাসে আসা লাগছে, মানে আসছে। কারণ যারা এই ইউরোপকে টার্গেট করে এরা আসলে কেউ জিআরই দেয় না আর কি, ইরাসমাসকে টার্গেট করে, কারণ এখানে কোনো প্রোগ্রামে আসলে জিআরই প্রয়োজন হয় না। আচ্ছা, একজন বললেন হচ্ছে যে যখন আপনি অ্যাপিয়ার দিয়ে হচ্ছে অ্যাপ্লাই করবেন তখন হচ্ছে যে আপনি এই যে এক্সপেক্টেড হচ্ছে ডেট, এটা এই ডকুমেন্টটা কার থেকে নেবেন। এটা হচ্ছে যদি হচ্ছে আপনি সেন্ট্রালি নেওয়ার ওয়ে থাকে, মানে ডিন অফিস থেকে নেওয়ার ওয়ে থাকে, বা সেন্ট্রালি যদি নেওয়ার কোনো ওয়ে থাকে তাহলে সেন্ট্রালি নেবেন। আর যদি যদি না নেওয়া যায় তাহলে আপনি হচ্ছে যে আপনার যে ডিপার্টমেন্ট থেকেও নিতে পারেন। বাট ট্রাই করবেন হচ্ছে সেন্ট্রালি, মানে যত ডকুমেন্টে যত কতটা বেশি অথেন্টিকেট মানে অথেন্টিক হয় সেটা চেষ্টা করবেন আর কি। এটা যদি সেন্ট্রালে নেওয়া যায় ভালো, আর যদি সেই সুযোগটা না থাকে, কারণ সব ইউনিভার্সিটির সুযোগ থাকে না আপনাকে তো এইখানে যদি, সেক্ষেত্রে আপনি হচ্ছে ডিপার্টমেন্টের চেয়ারম্যান বা আপনি হচ্ছে আপনার ফ্যাকাল্টি ডিন থেকে নিতে পারেন, কোনো সমস্যা নেই। একজন জিজ্ঞেস করছেন ইন্টারভিউর জন্য প্রিপারেশন নেওয়া দরকার আছে কিনা, এটাও সেম, এটা প্রোগ্রামের উপর ডিপেন্ড করবে। যেমন হচ্ছে যে আমি যে প্রোগ্রামে আসছি, এটা এই প্রোগ্রামে হচ্ছে ইন্টারভিউ ছিল, বাট ইন্টারভিউটা ফেস টু ফেস ছিল না, রেকর্ডের ইন্টারভিউ ছিল, কোশ্চেন আসছে আমি আনসার দিচ্ছি, রেকর্ড হয়েছে এরকম। আবার আরেকটা প্রোগ্রামে অ্যাপ্লাই করছিলাম সেগুলো ফেস টু ফেস ইন্টারভিউ হয়েছে। বাট আরো 3-4টা প্রোগ্রামে অ্যাপ্লাই করছিলাম সেগুলো কোনো ইন্টারভিউ হয় নাই। তো এটা আসলে আমি বলবো যে ওই আপনি যদি আপনার যখন আপনি লিস্ট ডাউন করবেন যে আপনি এই প্রোগ্রামে আপনি এলিজিবল অ্যাপ্লাই করার জন্য, তখন দেখবেন যে ওইখানকার এই যে এখানকার হচ্ছে সিলেকশন প্রসিডিউরটা কি। তো সবগুলা ওয়েবসাইটে মেনশন করা আছে ওরা কয় স্টেপে সিলেক্ট করে, মানে কোন স্টেপ গুলো লেখা আছে যে প্রথমে হচ্ছে যে ওরা প্রিলিমিনারি সিলেকশন করে, দেন ইন্টারভিউ নেয় বা ফাইনাল ডিসিশন দেয়, এভাবে মানে বলা আছে প্রতিটা ওয়েবসাইটে। তো আপনি দেখবেন যে আপনার প্রোগ্রামে কোনোভাবে ইন্টারভিউ ইনক্লুডেড কিনা। তো ইন্টারভিউ ইনক্লুড থাকলে তখন আপনি জাস্ট প্রিপারেশন নিবেন তখন। এটা অনেক আগে থেকে প্রিপারেশন নিতে হবে এটা এমন কিছু না, কারণ এটা আসলে একজন ওই 1-2 দিন প্রিপারেশন নিয়ে পসিবল না। আপনি যদি আপনার ব্যাকগ্রাউন্ড বা ওই সাবজেক্ট নিয়ে মোটামুটি ধারণা থাকে তাহলে আপনি আনসার করতে পারবেন। একজন লিখছেন হচ্ছে যে উনি যদি কোন মাস্টার সাথে থিসিসে কাজ করেন কিন্তু তার নাম হচ্ছে থিসিস বা পাবলিকেশন ইনক্লুডেড না, তাহলে সেই ক্ষেত্রে সে এটা ইনক্লুড করবে কিনা সিভিতে। আচ্ছা, এই ক্ষেত্রে হচ্ছে যে সে যদি আপনাকে কোনো অথরশিপ না দেয় বা হচ্ছে যে বাট আপনি তার থেকে হচ্ছে পারমিশন নিয়ে আপনি সেটা সিভিতে উল্লেখ করতে পারেন কোনো প্রজেক্ট আকারে, রিসার্চ প্রজেক্ট আকারে। কিভাবে, মানে হচ্ছে আপনি তাকে কনভিন্স করবেন যে ঠিক আছে, মানে উনি তো আপনার কোনো ইনক্লুড করে নাই, কিন্তু আপনি সিভিতে শুধু হচ্ছে যে ওই থিসিসের টাইটেল দিয়ে এটা একটা প্রজেক্ট মানে একটা রিসার্চ এক্সপিরিয়েন্স হিসেবে আপনি হচ্ছে এটা অ্যাড করতে পারবেন, তাহলে আপনার একটা সিভিতে ভ্যালু এড করবে, যদিও আপনার নাম নাও থাকে আর কি। আবার অনেকের কোশ্চেন থাকে হচ্ছে যে আমি তো হচ্ছে যে একটা পেপারে কাজ করছি, একটা পেপার লিখছি, পেপার সাবমিট করছি, এটাকে আমি সিভিতে ইনক্লুড করবো কিনা। সবকিছু আসলে ইনক্লুড করবেন, সবকিছু ইনক্লুড করা যায়। আপনি যখন হচ্ছে যে একটা প্রজেক্টে কাজ করবেন বা একটা থিস নিয়ে কাজ করবেন, তখন আপনি জাস্ট টাইটেল দিয়ে দুই পাশে লিখে দিন হচ্ছে যে ইন প্রিপারেশন ব্র্যাকেট দিয়ে লিখে দিলেন। ধরুন আপনি কোন একটা পেপার হচ্ছে আপনি সাবমিট করলেন, আপনি জাস্ট লিখলেন সাবমিটেড। কোন রিভিউ স্টেজে আছে সেটা লিখে দিলেন হচ্ছে মানে রিভিউ স্টেজে লিখে দিলেন। আসলে সব স্টেজের পাবলিকেশন বা সবকিছু রিসার্চ এক্সপিরিয়েন্স আপনি শো করতে পারবেন। এখন যদি আপনি কোনো মাস্টার্সে কোনো স্টুডেন্টের সাথে কাজ করেন, আমার মনে হয় আপনি হচ্ছে যে তার থেকে পারমিশন নিয়ে এটা আপনার সিভিতে হচ্ছে রিসার্চ এক্সপিরিয়েন্স সেগমেন্টে আপনি এটা ইনক্লুড করতে পারেন, তাহলে এটা আপনার ভালো একটা ভ্যালু অ্যাড করবে আপনার প্রোফাইলে।
একজন জিজ্ঞেস করছেন ইরাসমাস মুন্ডুস এর পর কি পিএইচডি প্রোগ্রাম অফার করে? না, ইরাসমাস মুন্ডুস এর পর এটা আপনার সাথে থাকে যে হচ্ছে যে বলাই থাকে হচ্ছে যে মানে নিয়ম থাকে হচ্ছে আপনি দেশে ব্যাক করেন। মানে এটা হচ্ছে আহ ওরা ওরা জানে যে আপনি এরপর দেশে ব্যাক করবেন আর কি। কিন্তু এর মধ্যে যদি হচ্ছে যে মানে তবে বাধ্যতামূলক না যে আপনাকে দেশে ব্যাকই করতে হবে, বাট ইরাসমাসের সাথে কোনো পিএইচডি লিঙ্ক আপ থাকে না। এখন এই 2 বছরের মধ্যে আপনাকে হচ্ছে যে আবার পিএইচডি ম্যানেজ করতে হয়। বাট আপনি দেখেন, আপনি যদি ইউরোপের মতো ইউরোপে এত একটা প্রেস্টিজিয়াস স্কলারশিপে আসেন, আপনি এতগুলো ইউনিভার্সিটি পড়েন, আপনার এখানে কোনো প্রফেসরের ল্যাবে সেই কানেক্টিভিটি হয়ে যায় বা আপনার সেই এক্সপিরিয়েন্স হয়ে যায় একটা পিএইচডি ম্যানেজ করার মতো। তো হচ্ছে যে আপনি যদি চান যে পিএইচডি ম্যানেজ করতে, আমার কাছে মনে হয় না এটা খুব টাফ হবে। বাট ইরাসমাসের সাথে কোনো পিএইচডি অফার লিঙ্ক থাকে না এভাবে। বাট আমি এরকম অনেকটাই চিনি যে হচ্ছে যারা আসছেন এবং হচ্ছে যে এখানকার বিভিন্ন ল্যাব থেকে ওরা হচ্ছে পিএইচডি অফার পেয়ে যায় ইরাসমাস শেষ করার আগে। কোরিয়ার তো কোনো কোশ্চেন নাই। আপনাদের কি আর কোনো প্রশ্ন আছে? থাকলে করতে পারেন, উই আর অ্যাবাউট টু এন্ড। আচ্ছা, কারো কোশ্চেন নেই হয়তো। সো থ্যাংক ইউ মিনহাজ তামজিদ ভাই আমাদের ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট করার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য। আজকের সেশনটা যথেষ্ট ইন্টারেক্টিভ ছিল। আপনাকে অনেক ধন্যবাদ। এবং আপনারা যারা হায়ার স্টাডি অ্যাব্রড অ্যাসপিরেন্ট আছেন, যারা দেশের বাইরে যেতে চান, তাদের জন্য আমরা প্রতি শুক্রবার এই সেশনটা করে থাকি এবং প্রতি শুক্রবারে আমাদের একজন গেস্ট থাকে যিনি রেনাউন্ড কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ছে দেশের বাইরে। তাদের সাথে তাদের সেশনটা আপনারা শুনতে পারেন এবং আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটা আপনারা ওই সময় করতে পারেন। আর এই সেশনটা রেকর্ডিংও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড হয়ে যাবে বায়ো বাংলার। আপনারা আমাদের ফেসবুক পেজটা ফলো করতে পারেন, ওখানে আপনারা আপডেট পাবেন শুক্রবারের প্রতিটা সেশনে। তো আজকে পুরো সেশনে আমি ছিলাম, আজকে লাবিবা ইসলাম মৌসা আপনাদের সাথে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ তামজিদ ভাই। আপনার কিছু বলার আছে? থ্যাংক ইউ মৌসি এন্ড থ্যাংক ইউ বায়ো বাংলা এত সুন্দর একটা আয়োজন করার জন্য। আশা করি আপনারা সবাই অনেক ভালো কিছু করবেন। আর হচ্ছে যে আপনার যদি কোনো আরো কোশ্চেন থাকে, আপনি আমার হচ্ছে স্লাইডের শেষে আমার ইমেল আছে এবং আমি লিঙ্কডিনে আমি অ্যাভেলেবল। আপনার যে কোনো কোশ্চেন আমাকে যে কোনো মুহূর্তে রিচ আউট করতে পারেন। ধন্যবাদ সবাইকে। ওকে, থ্যাংক ইউ ভাই। তাহলে আমরা আজকে সেশনটা এখানেই ক্লোজ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান।